যারা রাজপথে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ সহ দিনভর নানা কর্মসূচি। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাঙামাটিতে পিকআপ উল্টে প্রাণ গেছে 4 জনের, আহত 2 জন হাসপাতালে ভর্তি। বেপরোয়া গতিসহ নানা কারণে গোপালগঞ্জে 2 মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। হুট করে মনে করেন ডানি ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানি ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। শরীয়তপুরের জাজিরায় স্রোতের তোড়ে ভাঙছে পদ্মার পাড়, ঝুঁকিতে প্রায় 3 কিলোমিটার এলাকা। বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। আবার এপার আইছি, আবার এপার ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে ছাত্র আছে। সরকারের কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আর দেখেছে 100 ঘর চলে যাব। আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবার কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তখন উপকার কাদের হবে? বিএনপির রাজনীতিটাই হচ্ছে সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলব, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিকভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 6টার দিকে মানিকছড়িতে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠালে মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথেই মৃত্যু হয় তারও। চালকসহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের এখানে 5:50-এর দিকে 6 জন রোগীকে আনা হয় আর কি। এর মধ্যে আপনার 3 জনকে মৃত অবস্থায় আনা হয়, আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে ব্যবহার করছে, ওখানে নেওয়ার সময় উনিও নাকি মারা গেছে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এই পথে চলাচল করতে গিয়ে কে কখন প্রাণ হারাবেন সেই শঙ্কা নিয়েই প্রতিদিন সড়কে চলাচল করেন যাত্রীরা। গত 7 মাসে এই 2 মহাসড়কে গোপালগঞ্জ অংশে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 33 জনের।
ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 7 মাসে সড়কের এই অংশে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 33 জন, কেউ আহত হয়ে করেছে পঙ্গুত্ব বরণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন সহ 3 হুইলারের মতো অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এছাড়া মহাসড়কে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে স্থানীয়রা। অটো এইগুলো যদি এই হাই রোডে চলা কম হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একটা অটোওয়ালা স্বাভাবিক রোডের পরে ওঠে পেটের জন্য, তাদের জন্য এটা রাস্তা ফোর লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক। তবে দুর্ঘটনার বৃদ্ধির জন্য ছোট যান চালকদের দায়ী করছে বড় বাহনের চালকরা। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটিকে 4 লেনে উন্নীত করার দাবি তাদের। দুর্ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দিয়েই তো আমাদের গাড়িগুলো দেয়, কিন্তু এরা তো আর এগুলো বোঝে না রাস্তাঘাটে। হুট করে মনে করেন ডানি ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ির ডানি ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। আমাদের চলার মতন তো সেরকম কোনো রাস্তা নাই এবং সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বাধ্যতামূলক আমরা আর কি এই রোডে তখন আর কি আমরা চলতেছি। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে, এই গাড়িগুলো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ত্রুটিপূর্ণ যানবাহন এটাও একটা কারণ। আর এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। দ্রুতগতির যানবাহনের লাগাম টানা ও চালকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়ক 4 লেনে উন্নীত করা গেলে সড়কে কমে আসবে মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন সচেতন মহল। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রবিন, কিশোরগঞ্জে এরই মধ্যে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। সেখানে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন এবং দিনভর আরও নানা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলো বিস্তারিত জানাবেন এবং হাওর অঞ্চলের মানুষের প্রত্যাশা কি প্রধানমন্ত্রীর কাছে? শাফিন, নানান ধরনের প্রত্যাশা, অর্থাৎ প্রধানমন্ত্রী এলেন এবং কিশোরগঞ্জে আসার পর স্থানীয় নেতৃবৃন্দ তার কাছে তাদের নানান দাবি দাবা তুলে ধরছেন। প্রধানমন্ত্রী এখন যেখানটায় যোগ দেবেন মাঠ, সেই মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী পক্ষ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি 16 থেকে 30 আগস্ট পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে এই কর্মসূচিকে ঘিরেই মূলত প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফর। দিনভর নানান স্থানে আসলে তিনি এই আয়োজনে অংশ নেবেন, যার শুরুটা হয়েছিল পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদী। তিনি মৎস্যপোনা অবমুক্ত করেছেন এবং বিতরণ করেছেন বেশ কয়েকজন মৎস্য চাষির কাছে। এবং এরপর সেখানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সেই সব বাস্তবায়নে নিজেদের যে অঙ্গীকার এবং সেই বাস্তবায়ন তারা যে শুরু করেছেন সরকার গঠনের পরপরই, সেসব তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। বলেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা আলেম ওলামা মাশায়েখদের ভাতা প্রদান সহ নানান ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছেন, যেই কর্মসূচির মধ্য দিয়ে মূলত সাধারণ মানুষই হবে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষকে 12 ফেব্রুয়ারির নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়ী করা বিএনপি সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শঙ্কা জানিয়েছেন নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির। তিনি বলেছেন যে বিএনপি যতবারই ক্ষমতায় আসে ততবারই কোনো না কোনো দল, একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, রাজপথে নানান ধরনের অজুহাতে নামার চেষ্টা করে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা ক্রিয়ার বিষয়ে যেন সাধারণ মানুষ সতর্ক থাকে, সজাগ থাকে এবং রুখে দাঁড়ায়, প্রতিরোধ গড়ে তোলে, সেই আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলছেন বর্তমান যে চলমান বিদ্যুৎ সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মূলত পতিত সরকারের দীর্ঘদিনের অপরিকল্পিত কর্মসূচির কারণে বা পদক্ষেপের কারণেই এটি হয়েছে এবং যার ফলশ্রুতিতে তিনি সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন 27 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য 27 আগস্ট থেকে যেই সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে
আছে সেই অধিবেশনে তার সরকার বিদ্যুৎ নিয়ে আগামী 10 বছরের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। প্রধানমন্ত্রী এখানটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন শেষেই যাবেন কিশোরগঞ্জ স্টেডিয়ামে, সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আলেম ওলামা মাশায়েখদের ভাতা প্রদান সেই কর্মসূচি দিনভর এই কর্মসূচিগুলো তার থাকছে এবং সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে আবারও ফিরবেন। রবিন, আমরা নিশ্চয়ই দিনভর সেই তথ্যগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ আপনাকে। দেশে চলমান গ্যাস সংকটে বিপাকে শিল্প উদ্যোক্তারা, ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, শিল্প খাতে গ্যাস সংকটের প্রভাব কতটা, কোন কোন সেক্টর বেশি ভুগছে? শাফিন, আসলে এই গ্যাস সংকটের যে আসলে পুরোপুরি যে সমাধানটা কিন্তু এখনও না হওয়ায় এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, সিএনজি স্টেশন, পাশাপাশি বাসাবাড়ি। আমার পিছনে আসলে শাফিন যেটি দেখতে পাচ্ছেন এটি গ্যাস চালিত একটি বয়লার কারখানা। এটি গত 2 সপ্তাহের উপরে আসলে বন্ধ রয়েছে। আর এই বিষয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এই কারখানার মালিক এবং টেক্সটাইল অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রয়েছেন ওনার সাথে একটু আসলাম ফকির। আসলে আপনারা কি এই গ্যাস সংকটের ফলে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? গত 15 দিন যাবৎ আমাদের এই সাইজিং ফ্যাক্টরিগুলো টোটালি বন্ধ আছে। নরসিংদীতে অনেক এই সাইজিং আছে। আপনারা দেখতেছেন যে আমার এই ফ্যাক্টরি থেকে যারা টেক্সটাইল মালিক আছে ওনারা সুতাগুলো সব নিয়ে যেতেছে। সুতাগুলো নিয়ে ওই সাইজিংয়ে দেয়, যেই সাইজিংয়ে গ্যাস ছাড়া যেই কাঠ পোড়ায় যে সাইজিং করে ওই সাইজিংয়ে নিয়ে ওনারা সাইজিং করে। কী করবে, ফ্যাক্টরিতে চালাইতে হইব। আমাদের এই অবস্থা যদি চলতে থাকে তো দেশের যেই বৃক্ষ যে কাঠগুলো আছে সব ধ্বংস হয়ে যাব। আমাদের নরসিংদীতে প্রায় 300-র উপরে গ্যাস চালিত বয়লার আছে, আর 47টা আছে নন গ্যাস চালিত, যেটা কাঠ পোড়ায়া আপনার বয়লার চালায়। আপনি শুনতে পাচ্ছিলেন শাফিন যে আসলে উনি জানাচ্ছিলেন যে আসলে এই শিল্প কারখানায় যদি আসলে গ্যাস সংকটের সমাধান না হয় তারা কিন্তু আসলে কাঠ জ্বালিয়ে এর কাঠ পুড়িয়ে আসলে সুতা সাইজিংয়ের পথেই তারা হাঁটবেন। শাফিন, আয়ুব, দেখছিলাম কারখানাটি 2 সপ্তাহ ধরে বন্ধ আছে জানাচ্ছিলেন শিল্প উদ্যোক্তারা। ধন্যবাদ আপনাকে। পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে ইটের রাস্তা ও 3টি বিদ্যুতের খুঁটি সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। এতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগ্রাসী পদ্মা যেন প্রতিদিনই কেড়ে নিচ্ছে নতুন নতুন জনপদ। কোথাও বসতভিটা, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও সড়ক, সবই ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীগর্ভে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় এখন এমনই চিত্র। জাজিরার কাথুরিয়া গ্রামের নাজমা বেগম নিজ ভিটার চুলায় শেষবারের মতো রান্না করছেন তিনি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। ঘরবাড়ি বিলীন হওয়ার আগেই সরিয়ে নিচ্ছেন শেষ সম্বলটুকু। যেটু আসলে ভিটে বাড়ি শেষ মেশা কইছিলাম তাই বাচ্চা যদি নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম, ওয়ান হেও নাই। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 2টি দোকান সহ 100 মিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ 3 কিলোমিটার এলাকার প্রায় 500 পরিবার। পদ্মার ভাঙন থেকে নিজেদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর চেষ্টায় এখন জাজিরার অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে 25টি বসতঘর ও 7টি দোকান। পরে তোকে ভাঙ্গা চুরি আবার এপার আইছি, আবার এপার তা ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে সাথে পারতেছি। মাইকিং করে দিছি, তারা গদর সরাই নিছে, সকলে আইসা গদর সরাই নিছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আর দেখেছে 100 ঘর চলে যাব। এই জন্য আমরা খুব এলাকাবাসী খুব আতঙ্ক আছে। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলের মাধ্যমে যদি কাজ হয়ে যেত তাহলে আমাদের এই দুর্যোগে পড়তে হইতো না। এক লোকে পাস হয়েছে, এক লোকে কাম ধরছে, কিন্তু নামাটা হয়ে গেছে, বুঝান এটা কাম হয় না। কারণটা টেকসই বেরিয়ে চাই, যা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেন একটা গৃহহীন লোক যেন গৃহহীন না হয়, একটা পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের 100% ডিজাইন কাজ শেষ হবে, তখন আর ভাঙন হবে না, যেহেতু আমাদের এখন আংশিক কাজ হয়েছে। আংশিক কাজের জন্যই জায়গায় জায়গায় ভাঙন দেখা যাচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় হাজারো পরিবার বসতভিটা হারিয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবি পদ্মাপাড়ের মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। নির্মাণের 1 যুগ পরও নতুন ভবন ব্যবহার শুরু করতে পারেনি বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন কক্ষ এখন আবর্জনার ভাগাড়। অন্যদিকে পৌর কর্মকর্তা কর্মচারীরা সেবা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবনে। গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান কবে এই দশা থেকে মুক্তি পাবে, সেই প্রশ্ন জনমনে। দেখে মনে হবে যেন শত বছরের পুরনো ভবন। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল। অথচ এটি বাগেরহাট পৌরসভা ভবনের কাগজে কলমে, যাকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হয়েছে। 4তলা ভবনটিকে পুরোপুরি ঝুঁকিপূর্ণই বলা যায়। তবু এখানে বসেই নাগরিকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। যদিও ঠিক পাশেই 3তলা আরেকটি ভবন 1 যুগ ধরে অব্যবহৃত। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের জড়ার জন্য বিল্ডিং কখন ছাদ ধসে পড়ে, এই কারণে আমরা জনসভা থেকেও যেমন জনসাধারণকে যেমন দিতে পারতেছি না, আমাদের জীবনের রিস্কও রয়ে গেছে। আমরা অনেক ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে অফিস করতেছি, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর বিপরীতে আমাদের নতুন ভবন করা হয়েছে, কিন্তু সেটা বদল না হয় বা চালু না হয় আমরা অফিস করতে পারতেছি না। বাগেরহাট পৌরসভায় একটা কাজের জন্য আসছিলাম, তো যে অফিসে যাই দেখি প্রত্যেকটা রুমেরই ভাঙ্গা পরিস্থিতি এবং এখানে আসতেই ভয় করে। 2024 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ভবনের মূল কাঠামো তৈরি করে MA জলিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বরাদ্দ না থাকায় তখন ভবনের দরজা জানালা দেওয়া যায়নি, করা হয়নি রং। এজন্য 12 বছর ধরে নতুন ভবনটি ব্যবহার করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে সেবা নেই, এই বিল্ডিংটা একটি জরাকীর্ণ বিল্ডিং। এখানে পিলারগুলো ফেটে গেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টারগুলো খসে পড়ছে, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পুরাতন ভবনে দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ভবনে, এই ভবনে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছি। এখানে প্রতি মুহূর্তে কর্মচারী কর্মকর্তা সবাই ইসের ভিতর থাকে, এটা নিরাপত্তাহীনতা হবে। এভাবে সাথে কর্ম পরিবেশটা নাই। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। আমরা খুব দ্রুতই আমাদের নতুন ভবনটাতে আমরা কাজ করে আমরা যাতে ওখানে উঠতে পারি এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ওখানে অফিসে তারা অ্যাকোমোডেট করতে পারি। এটা করার পরে আমরা নিশ্চয়ই পৌরসভার জনগণকে নাগরিক সেবা দিতে পারবো সুন্দর করে। বাগেরহাট পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 1,26,000 নাগরিকের এই পৌরসভায় প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের সেবা নেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কাজ শুরু হয়েছে 2017 সালে। 4তলা ভবন নির্মাণে খরচ 19.5 কোটি টাকা। রাস্তাঘাট, ড্রেন, বাউন্ডারি, সাবস্টেশন, ভবনের পেছনে ব্যয় আরও 4.25 কোটি। এসি জেনারেটর সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। কিন্তু 9 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বরিশালের একমাত্র বিশেষায়িত 200 শয্যার শিশু হাসপাতাল। অথচ হাসপাতালটি দ্রুততম সময়ে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ রাষ্ট্রের আরও ব্যক্তিরা। দক্ষিণাঞ্চলবাসীর প্রশ্ন, কবে এই হাসপাতাল চালু হবে? দক্ষিণাঞ্চলে আগ্রাসী হামের কাছে বাবা মায়ের অসহায় আত্মসমর্পণ। চোখের সামনে দেখেছেন আদরের সন্তানের আর্তনাদ, নিথর দেহ। সীমিত শয্যার বিপরীতে শের-ই বাংলা মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। অথচ অব্যবহৃত পড়ে আছে বিশেষায়িত শিশু হাসপাতালের কয়েক কোটি টাকার আধুনিক ভবন। আমাদের 70টা সিট, রোগী ভর্তি থাকে এভারেজ 6 থেকে 700। এই রোগীগুলো আমরা সিট দিতে পারি না, আমাদের ফ্লোরে রাখা রাখে, নিচে রাখা রাখে। হামের প্রাদুর্ভাবের মধ্যে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি আনা হয় কয়েকটি বেড। ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকে। আগস্টে হাসপাতাল চালুর আশ্বাসও দেন, কিন্তু ফলাফল শূন্য। আশা করছি আগস্ট মাস নাগাদ আমরা
কিছু কাজ শিশু হাসপাতালের কিছু কাজ কিছু সেবা আমরা শুরু করতে পারবো। সমস্ত কিছু তালিকা আমি নিয়ে গিয়েছি, এগুলি কিছু ওইখান থেকে টেন্ডার হবে সিএমএসডি থেকে, আর কিছু এখান থেকে ক্রয় করা হবে। ফান্ডের ব্যবস্থা ঢাকা গিয়ে ইনশাল্লাহ আমরা করব। বরিশাল শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণে 9 বছরে খরচ হয়েছে 30 কোটি টাকা। তবে এখন পর্যন্ত এখান থেকে একজন শিশুও স্বাস্থ্যসেবা পায়নি। দায়িত্বশীলরা আশ্বাস দিচ্ছেন খুব শিগগিরই এই হাসপাতালের কার্যক্রম শুরু হবে, কিন্তু কিভাবে? জনবল নিয়োগ, যন্ত্রপাতি ক্রয় সহ এখনও বাকি অনেক কিছু। নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, লোক দেখানো প্রতিশ্রুতিতে হতাশ দক্ষিণাঞ্চলের মানুষ। শুধু আমরা লোক দেখানোভাবে যদি আমরা বলি যে এই কালকে উদ্বোধন হবে, পরশু উদ্বোধন হবে, আপনি তো জানেনই না যে এটা উদ্বোধন করতে কি লাগবে। হাসপাতাল ভবন হস্তান্তরে 10 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি কমিটির সদস্যরা ভবন পরিদর্শনে গেলে তাদের চোখে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সমস্যা সমাধানে দিয়েছেন 18টি সুপারিশ। অপারেশন থিয়েটার, সিসিইউ, আইসিইউ এগুলো দেখে আমরা কিছু অবজারভেশন দিয়েছি। এটি সমাধান করলে আমরা পুনরায় আবার পরিদর্শন করে আমরা এটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করব। আমরা মোটামুটি কাজ কমপ্লিট, তবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন ছিল যে এখানে এই কাজগুলো করে দিতে হবে, সেই হিসেবে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। গণপূর্ত বিভাগ বলছে, কমিটির সুপারিশ অনুযায়ী সকল কাজ চলতি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। প্রাথমিকভাবে বহির্বিভাগের চিকিৎসা সেবার মধ্য দিয়ে খুলবে বরিশাল শিশু হাসপাতালের দুয়ার, বলছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আমরা আশা করছি যে আমরা আগস্টের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা এই আমাদের আর কোনো কাজ থাকবে না। সরকার কাজ চাইলে কাজ শুরু হইবে, এটা সরকারের চাও। যদি বলেন যে ফুল কবে শুরু হইবে, সেটা এর আনসার আমার কাছেও নাই। আর সরকার আস্তে আস্তে এটা পূর্ণাঙ্গ রূপ দেবে। বরিশাল ছাড়াও খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী ও সিলেটে আধুনিক এমন হাসপাতাল ভবন রয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।